ঘরকুনোতে আজ আমাদের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সমাপ্তি। শ্রোতাদের সুবিধার্থে মূল গল্পের সামান্য পরিবর্তন করা হয়েছে। গল্পের সূত্রধর শম্ভুনাথ সাহা, অন্যান্য চরিত্রে মা মিতা ভবাল নন্দী, মৃন্ময়ী জুঁই ঘোষ, বোন অর্পিতা ধারা, অপূর্ব রুদ্রনীল চক্রবর্তী, ভগ্নিপতি শুভমজিৎ দা। নাট্যরূপ, নির্দেশনা, সম্পাদনা, শব্দগ্রহণ ও পোস্টার নির্মাণ অনির্বাণ কল্যাণী। শুরু হচ্ছে গল্প সমাপ্তি। অপূর্ব কৃষ্ণ বিএ পাশ করে কলকাতা থেকে গ্রামে ফিরে আসছে। নদীটি ছোট, বর্ষার শেষে প্রায় শুকিয়ে যায়। এখন শ্রাবণের শেষে জলে ভরে উঠেছে এবং গ্রামের বেড়া ও বাঁশঝাড়ের তলদেশ স্পর্শ করে বয়ে চলেছে। অনেকদিন ঘন বর্ষার পর আজ মেঘমুক্ত আকাশে রোদ দেখা দিয়েছে। নৌকায় বসে থাকা অপূর্ব কৃষ্ণের মনের ভেতরের ছবি যদি দেখতে পেতাম, তবে দেখতাম সেখানেও এই যুবকের মনের নদী নববর্ষার কুলে কুলে ভরে আলোয় ঝলমল করছে এবং বাতাসে ছলছল করছে। নৌকা যথাস্থানে ঘাটে এসে লাগলো। নদীর তীর থেকে অপূর্বদের বাড়ির পাকা ছাদ গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। অপূর্বের আগমন সংবাদ বাড়ির কেউ জানত না, সেজন্য ঘাটে লোক আসেনি। মাঝে ব্যাগ নিতে উদ্যত হলে অপূর্ব তাকে নিষেধ করে নিজেই ব্যাগ হাতে নিয়ে আনন্দে তাড়াতাড়ি নেমে পড়ল। তীর পিছল ছিল, নামতেই ব্যাগ সমেত অপূর্ব কাদায় পড়ে গেল। যেমন পড়া, অমনি কোথা থেকে এক সুমিষ্ট উচ্চকণ্ঠের তরল হাস্যলহরী উচ্ছ্বসিত হয়ে নিকটবর্তী অশ্বত্থ গাছের পাখিগুলিকে সচকিত করে দিল। অপূর্ব অত্যন্ত লজ্জিত হয়ে তাড়াতাড়ি সামলে নিয়ে চাইল। দেখল তীরে মহাজলে নৌকা থেকে নতুন ইটে রাশি নামিয়ে রাখা হয়েছে। তার উপরে বসে একটি মেয়ে হাস্যবেগে এখনই শতদা হয়ে যাবে এমন মনে হচ্ছে। অপূর্ব চিনতে পারল তাদেরই নতুন প্রতিবেশিনীর মেয়ে মৃন্ময়ী। দূরে বড় নদীর ধারে তাদের বাড়ি ছিল। সেখানে নদীর ভাঙনে দেশ ত্যাগ করে 2-3 বছর হলো এই গ্রাম এসে বাস করছে। এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনতে পাওয়া যায়। পুরুষ গ্রামবাসীরা স্নেহ ভরে তাকে পাগলি বলে, কিন্তু গ্রামের গৃহিণীরা তার উচ্ছৃঙ্খল স্বভাবে সর্বদা ভীত, চিন্তিত এবং শঙ্কিত। গ্রামের যত ছেলেদের সঙ্গেই তার খেলা। সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞার সীমা নেই। শিশুরাজ্যে এই মেয়েটা একটা ছোটখাটো বর্গীর উপদ্রব বললেই হয়। বাবার আদরের মেয়ে, সেই জন্য তার এতটা দুর্দান্ত প্রতাপ। এই বিষয়ে বন্ধুদের কাছে মৃন্ময়ীর মা স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে ছাড়ত না। অথচ বাবা তাকে ভালোবাসত। বেঁচে থাকলে মৃন্ময়ী চোখে জল দেখতে পারত না। তাই মৃত স্বামীকে স্মরণ করে মৃন্ময়ীর মা মেয়েকে কিছুতেই কাঁদাতে পারত না। মৃন্ময়ী দেখতে শ্যামবর্ণ, ছোট কোকড়া চুল পিঠ পর্যন্ত পড়েছে, ঠিক যেন বালকের মতো মুখের ভাব। মস্ত মস্ত দুটি কালো চোখে না আছে লজ্জা, না আছে ভয়, না আছে হাব ভাব লীলা লেশ মাত্র। শরীর দীর্ঘ, পরিপুষ্ট, সুস্থ, সবল, কিন্তু তার বয়স অধিক কি অল্প সে প্রশ্ন কারও মনোদয় হয় না। যদি হতো তবে এখনো অবিবাহিত আছে বলে লোকে তার মায়ের নিন্দে করত। অপূর্বর আগে ছুটিতে বাড়ি এলে সেই বন্ধনহীন মেয়েটিকে 2-1 বার দেখেছে এবং অবসর সময়ে, এমনকি অবসর না থাকলেও তার সম্পর্কে চিন্তা করেছে। পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে, কিন্তু কিছু কিছু মুখ
মনের মধ্যে গেঁথে যায়। সে কেবল সৌন্দর্যের জন্য নয়, তার একটা গুণ আছে। সেই গুণটি বোধহয় স্বচ্ছতা। অধিকাংশ মুখের মধ্যেই মনুষ্য প্রকৃতি পরিষ্কারভাবে প্রকাশ পায় না। যে মুখে সেই অন্তর্গুহাবাসী রহস্যময় লোকটি অবাধে বেরিয়ে দেখা দেয়, সেই মুখ হাজারের মধ্যে চোখে পড়ে এবং এক মুহূর্তের মধ্যে মুদ্রিত হয়ে যায়। এই মেয়েটির মুখে চোখে একটা দুরন্ত অবাধ্য নারী প্রকৃতি উন্মুক্ত বেগমান অরণ্য মৃগের মতো সর্বদা দেখা দেয়, খেলা করে। সেই জন্য এই জীবন চঞ্চল মুখখানি একবার দেখলে আর সহজে ভোলা যায় না। বলা বাহুল্য, মৃন্ময়ীর কৌতুক হাস্যধ্বনি যতই সমিষ্ট হোক, দুর্ভাগা অপূর্বর পক্ষে কিছুটা ক্লেশদায়ক হয়েছিল। সে তাড়াতাড়ি মাঝির হাতে ব্যাগ সমর্পণ করে রক্তিম মুখে দ্রুত বেগে বাড়ির দিকে হাঁটতে লাগল। আয়োজনটা অতি সুন্দর হয়েছিল। নদীর তীর, গাছের ছায়া, পাখির গান, প্রভাতে রৌদ্র। 20 বছর বয়স। অবশ্য ইটের স্তূপটা তেমন উল্লেখযোগ্য নয়, কিন্তু যে ব্যক্তি তার উপর বসেছিল সেই শুষ্ক কঠিন আসনের প্রতিও একটা মনোরম শ্রী বিস্তার করেছিল। হায়, এমন দৃশ্যের মধ্যে প্রথম পদক্ষেপেই যে সমস্ত কবিত্ব প্রহসনে পরিণত হয়, অদৃষ্টের নিশ্চরতা এর চেয়ে আর কি হতে পারে? সেই ইটের রাশির ওপর থেকে ভেসে আসা হাসির শব্দ শুনতে শুনতে চাদর আর ব্যাগে কাদা মাখিয়ে গাছের ছায়া দিয়ে অপূর্ব বাড়িতে এসে পৌঁছল। হঠাৎ ছেলের আগমনে তার বিধবা মা আনন্দে আপ্লুত হয়ে গেলেন। তাড়াতাড়ি ক্ষীর, দই, রুই মাছের সন্ধানে লোকজন পাঠানো হলো এবং পাড়া প্রতিবেশীদের মধ্যেও একটা আনন্দোৎসবের আবহ তৈরি হলো। খাবার শেষে মা অপূর্বের বিয়ের কথা তুললেন। অপূর্ব এর জন্য প্রস্তুত ছিল, কারণ অনেক আগেই এই প্রস্তাব ছিল। কিন্তু নব্যশিক্ষিত অপূর্ব জেদ ধরে বসেছিল যে বিয়ে পাশ না করা পর্যন্ত বিয়ে করবে না। এতদিন ধরে মা সেই জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু এখন আপত্তি করা চলে না। অপূর্ব বলল, আগে পাত্রী দেখা হোক, তারপর দেখা যাবে। পাত্রী দেখা হয়েছে, ও নিয়ে তোকে ভাবতে হবে না। মেয়ে না দেখে বিয়ে করতে পারবো না। মা ভাবলেন এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শোনা যায় না, কিন্তু রাজি হলেন। সেই রাতে অপূর্ব প্রদীপ নিভিয়ে বিছানায় শুয়ে পড়লে বর্ষা নিশীথে সমস্ত শব্দ এবং সমস্ত নিস্তব্ধতার পরপ্রান্ত থেকে বিজল বিনিদ্র শয্যায় একটা উচ্ছ্বসিত উচ্চ মধুর কণ্ঠের হাস্যধ্বনি তার কানে এসে ক্রমাগত বাজতে লাগলো। মন নিজেকে কেবলই এই বলে পীড়া দিতে লাগলো যে সকালে তখন যদি ওইভাবে পড়ে না যেতাম। মেয়েটা আসলে জানলই না আমি কে। আমি অপূর্ব কৃষ্ণ, উচ্চ শিক্ষিত, কলকাতায় থাকি। নিহাত কাদায় পা পিছলে পড়ে গিয়েছিলাম, তাই বলে গ্রামের ছেলেদের মতন হাসির খোরাক আমি নই। পরের দিন অপূর্ব কোণে দেখতে যাবে। তাদের বাড়ি পাড়াতেই, খুব বেশি দূরে নয়। অপূর্ব আজ একটু বিশেষভাবে সাজগোজ করল। ধুতি চাদর ছেড়ে সিল্কের চাপকান, জব্বা, মাথায় একটা গোলাকার পাগড়ি আর বার্নিশ করা একজোড়া জুতো পরে সিল্কের ছাতা হাতে সকালবেলা বেরিয়ে পড়ল। সম্ভাবিত শ্বশুর বাড়িতে পদার্পণ করতেই মহা সমারোহ সমাদরের ঘটা পড়ে গেল। অবশেষে যথাকালে কম্পিত হৃদয় মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে রং করে খোপায় রাংতা জড়িয়ে একখানা পাতলা রঙিন কাপড়ে মুড়িয়ে বরের সামনে এনে উপস্থিত করা হলো। সে এক কোণে নীরবে মাথা প্রায় হাঁটুর কাছে ঠেকিয়ে বসে রইল এবং এক পৌরা দাসী তাকে সাহস দেওয়ার জন্য পেছনে উপস্থিত রইল। কোণের এক বালক ভাই তাদের পরিবারের মধ্যে এই এক নতুন অনাধিকার প্রবেশোদ্যত লোকটার পাগড়ি, ঘড়ির চেন এবং নবদ্গত শুশ্রু এক মনে নিরীক্ষণ করতে লাগলো। অপূর্ব কিছুক্ষণ গোপে তা দিয়ে অবশেষে গম্ভীরভাবে জিজ্ঞাসা করল, তুমি কি পড়ো? বসন ভূষণাচ্ছন্ন লজ্জাস্তূপের কাছে
তার কোনো উত্তর পাওয়া গেল না। 2-3বার প্রশ্ন এবং পৌরা দাসীর কাছে পিঠে বিস্তর উৎসাহজনক করতালির পর বালিকা মৃদুস্বরে এক নিঃশ্বাসে অত্যন্ত দ্রুত বলে গেল, চারুপাঠ দ্বিতীয় ভাগ, ব্যাকরণসার প্রথম ভাগ, ভূগোল বিবরণ, পাটিগণিত, ভারতবর্ষের ইতিহাস। এমন সময় বাইরে একটা ধূপধাপ শব্দ শুনে গেল এবং মুহূর্তের মধ্যে দৌড়ে হাঁপিয়ে পিঠের চুল দুলিয়ে মৃন্ময়ী ঘরে এসে ঢুকল। অপূর্ব কৃষ্ণের প্রতি দৃষ্টিপাত না করে একেবারে কোণের ভাই রাখালের হাত ধরে টানাটানি আরম্ভ করে দিল। রাখাল তখন আপন পর্যবেক্ষণ শক্তির চর্চায় একান্ত মনে নিযুক্ত ছিল। সে কিছুতেই উঠতে চাইল না। দাসী তার সংযত কণ্ঠস্বরের মৃদুতা রক্ষার প্রতি দৃষ্টি রেখে যথাসাধ্য তীব্রভাবে মৃন্ময়ীকে ভর্ৎসনা করতে লাগল। অপূর্ব কৃষ্ণ সমস্ত গাম্ভীর্য এবং গৌরব একত্র করে পাগড়ি পরা মস্তকে অভ্রবেদী হয়ে বসে রইল এবং পেটের কাছে ঘড়ির চেন নাড়াতে লাগল। অবশেষে সঙ্গীকে কোনোভাবেই বিচলিত করতে না পেরে তার পিঠে একটা সশব্দ চপেটাঘাত করল এবং চট করে কোণের মাথার ঘুমটা টেনে খুলে দিয়ে ঝড়ের মতো মৃন্ময়ী ঘর থেকে বেরিয়ে গেল। দাসী ঘুম দিয়ে গর্জন করতে লাগল এবং রাখাল খিল খিল করে হাসতে লাগল। নিজের পিঠে প্রবল চপেটাঘাত সে অন্যায় প্রাপ্য মনে করল না, কারণ এরকম দেনা পাওনা তাদের মধ্যে সর্বদাই চলতে থাকে। এমনকি আগের মৃন্ময়ী চুল ছিল কাঁধ ছাড়িয়ে পিঠের মাঝামাঝি পর্যন্ত। রাখালি একদিন হঠাৎ পেছন থেকে এসে তার ঝুঁটির মধ্যে কাঁচি চালিয়ে দিয়েছিল। মৃন্ময়ী তখন অত্যন্ত রাগ করে তার হাত থেকে কাঁচিটা কেড়ে নিয়ে নিজের অবশিষ্ট চুল ক্যাচ ক্যাচ শব্দে নির্দয়ভাবে কেটে ফেলেছিল। তার কোঁকড়া চুলের স্তবকগুলি শাঁকাচ্যুত কালো আঙুরের স্তূপের মতো গুচ্ছ গুচ্ছ মাটিতে পড়ে গিয়েছিল। উভয়ের মধ্যে এরকম শাসন প্রণালী প্রচলিত ছিল। তারপর সে নীরব পরীক্ষা সভা আর বেশিক্ষণ স্থায়ী হল না। মেয়েটি কোনো মতে আবার সোজা হয়ে দাসীর সাহায্যে অন্তঃপুরে চলে গেল। অপূর্ব গম্ভীর মুখ করে মাঝে মাঝে গোপে হাত বুলিয়ে উঠে ঘরের বাইরে যেতে উদ্যত হল। দরজার কাছে গিয়ে দেখল বার্নিশ করা নতুন জুতো জোড়া যেখানে ছিল সেখানে নেই এবং অনেক খোঁজাখুঁজির পরও বের করা গেল না। বাড়ির লোক সকলেই ভীষণ বিব্রত হয়ে উঠল এবং অপরাধের উদ্দেশ্যে অজস্র গালি ভর্ৎসনা বর্ষিত হতে লাগলো। অনেক খোঁজ করার পর অবশেষে অন্য উপায় না পেয়ে বাড়ির কর্তার পুরনো ছেঁড়া ঢিলে চটিজোড়া পরে প্যান্টালুন, চাপকান, পাকড়ি সমেত সুসজ্জিত অপূর্ব কর্দমাক্ত গ্রাম্য পথে অত্যন্ত সাবধানে হাঁটতে লাগলো। পুষ্করিণী ধারে নির্জন পথপ্রান্তে আবার হঠাৎ সেই উচ্চকণ্ঠের অজস্র হাস্যকলোচ্ছ্বাস, যেন তরু পল্লবের মধ্য থেকে কৌতুক প্রিয়া বনদেবী অপূর্ব এই অসঙ্গত চটিজুতো জোড়ার দিকে চেয়ে হঠাৎ আর হাসি ধরে রাখতে পারল না। অপূর্ব অপ্রতিহতভাবে থমকে দাঁড়িয়ে ইতস্তত নিরীক্ষণ করছে। এমন সময় ঘন বন থেকে বেরিয়ে একটি নির্লজ্জ অপরাধিনী তার সামনে নতুন জুতো জোড়াটা রেখে পালিয়ে যেতে চেষ্টা করল। অপূর্ব দ্রুত বেগে দুহাত ধরে তাকে বন্দি করে ফেলল। মৃন্ময়ী হাত ছাড়িয়ে পালিয়ে যেতে চেষ্টা করল, কিন্তু পারল না। কোকড়া চুলে বেষ্টিত তার পরিপুষ্ট হাস্যোজ্জ্বল দুষ্ট মুখের উপরে গাছের শাখার ফাঁক দিয়ে সূর্য কিরণ এসে পড়ল। রৌদ্রোজ্জ্বল নির্মল চঞ্চল ঝর্ণার দিকে অবনত হয়ে কৌতূহলী পথিক যেমন নিবিষ্ট দৃষ্টিতে তার তলদেশ দেখতে থাকে, অপূর্ব তেমনি করে গম্ভীর দৃষ্টিতে মৃন্ময়ের ঊর্ধ্বমুখী মুখের উপর তড়িৎ তরল দুটো চোখের মধ্যে চেয়ে দেখল এবং অত্যন্ত ধীরে ধীরে মুষ্টি শিথিল করে যেন যথা কর্তব্য অসম্পন্ন রেখে বন্দিনীকে ছেড়ে দিল। অপূর্ব যদি রাগ করে মৃন্ময়ীকে ধরে মারত তাহলে সে কিছুই আশ্চর্য হতো না, কিন্তু নির্জন পথের মধ্যে এই অপরূপ নীরব শাস্তির কোনো অর্থ বুঝতে পারল না। নৃত্যময়ী প্রকৃতির নুপুর ঝঙ্কারের ন্যায় চঞ্চল হাস্যধ্বনিটা সমস্ত আকাশ ব্যাপী বাজতে লাগলো এবং চিন্তানিমগ্ন অপূর্ব কৃষ্ণ অত্যন্ত ধীর পদক্ষেপে বাড়িতে এসে উপস্থিত হল। অপূর্ব সারাদিন নানা ছুতু করে অন্তঃপুরে মায়ের সঙ্গে দেখা করতে গেল না। বাইরে নিমন্ত্রণ ছিল, খেয়ে এলো
অপূর্বের মতো এমন একজন কৃতবিত্ত গম্ভীর ভাবুক লোক একটা সামান্য অশিক্ষিতা মেয়ের কাছে তার হারানো সম্মান উদ্ধার করার জন্য, তার আন্তরিক মহত্বের পরিপূর্ণ পরিচয় দেওয়ার জন্য কেন যে এতটা বেশি উৎকণ্ঠিত হয়ে উঠবে তা বোঝা কঠিন। একটা গ্রামের চঞ্চল মেয়ে তাকে সামান্য মানুষ মনে করলেই পাখি। সে যদি মুহূর্তকালের জন্য তাকে হাস্যস্পদ করে, তারপর তার অস্তিত্ব ভুলে গিয়ে রাখাল নামক একটি নির্বোধ নিরক্ষর ছেলের সাথে খেলা করার জন্য ব্যগ্রতা প্রকাশ করে, তাতেও বা তার ক্ষতি কি? তার কাছে প্রমাণ করা দরকার কি যে সে বিশ্বদ্বীপ নামক মাসিক পত্রিকায় গ্রন্থ সমালোচনা করে থাকে এবং তার তরঙ্গের মধ্যে সে রুবেনের ক্যাম্ফর, রঙিন চিঠির কাগজ এবং হারমোনিয়াম শিক্ষা বই ছাড়াও একখানা পরিপূর্ণ খাতা নিশীথের গর্ভে ভাবি উষার মতো প্রকাশের প্রতীক্ষায় রয়েছে। কিন্তু মনকে বোঝানো কঠিন, এবং এই গ্রামবাসিনী চঞ্চলা মেয়েটার কাছে শ্রীযুক্ত অপূর্ব কৃষ্ণ রায় বিয়ে কিছুতেই পরাজয় স্বীকার করতে প্রস্তুত নয়। সন্ধেবেলায় যখন সে অন্তঃপুরে গেল, মা তাকে জিজ্ঞাসা করলেন, কিরে অপু, মেয়েটা কেমন দেখলি? পছন্দ হলো তো? মেয়ে দেখেছি মা, ওর মধ্যে একজনকে আমার পছন্দ হয়েছে। তুই আবার কটা মেয়ে দেখলি? অনেক ইতস্ততর পর অবশেষে প্রকাশ পেল যে প্রতিবেশিনী শরতের মেয়ে মৃন্ময়ীকে তার ছেলে পছন্দ করেছে। এত পড়াশুনো শিখে ছেলের এমন পছন্দ! প্রথমে অপূর্বর বেশ লজ্জা লাগছিল। অবশেষে যখন মা প্রবল আপত্তি করতে লাগলেন, তখন তার লজ্জা ভেঙে গেল। সে রোখের মাথায় বলল, মৃন্ময়ীকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। অন্য জড়পুতুলের মতন মেয়েটাকে সে যতই কল্পনা করতে লাগলো, ততই বিবাহ সম্বন্ধে তার তীব্র বিরক্তির উদ্রেক হল। 2-3 দিন ধরে দুই পক্ষের মধ্যে মান অভিমান, অনাহার, অনিদ্রার পর অপূর্বই জয়ী হল। মা নিজেকে বোঝালেন যে মৃন্ময়ী ছেলে মানুষ এবং মৃন্ময়ী বা উপযুক্ত শিক্ষা দেন অসমর্থ। বিবাহের পর তার হাতে পড়লেই তার স্বভাবের পরিবর্তন হবে, এবং ক্রমশ এটাও বিশ্বাস করলেন যে মৃন্ময়ীর মুখখানা সুন্দর। কিন্তু তখনই আবার তার খর্ব কেশরাশি তার কল্পনাপথে উদয় হয়ে হৃদয় নৈরাশ্যে পূর্ণ করতে লাগল। তাও আশা করলেন জবজবে করে তেল দিয়ে টেনে চুল বেঁধে কালের ত্রুটিও সংশোধন হতে পারবে। পাড়ার লোকে সকলেই অপূর্বর এই পছন্দকে অপূর্ব পছন্দ বলে নামকরণ করল। পাগলি মৃন্ময়ীকে অনেকেই ভালোবাসত, কিন্তু তাই বলে নিজের ছেলের সঙ্গে বিয়ে দেবার কথা কেউ মনে করত না। বয়স্করা সকলে মিলে ভবিষ্যতের কর্তব্য সম্পর্কে মৃন্ময়ীকে দিনরাত উপদেশ দিতে লাগল। খেলাধুলো, জোরে হাঁটা, জোরে হাসি, ছেলেদের সাথে কথা বলা এবং ক্ষুধা অনুযায়ী খাওয়ার সম্পর্কে সকলে নিষেধাজ্ঞা দিয়ে বিবাহকে ভয়ঙ্কর রূপে প্রতিবন্ধ করতে সম্পূর্ণ সফল হল। উদ্বিগ্ন ও ভীত মৃন্ময়ী মনে করল তার যাবজ্জীবন কারাদণ্ড এবং তারপর ফাঁসির হুকুম হয়েছে। মৃন্ময়ী মাকে বলল, আমি বিয়ে করব না। কিন্তু তবুও বিয়ে করতে হলো। তারপর শিক্ষা শুরু হলো। এক রাতের মধ্যে মৃন্ময়ী সমস্ত পৃথিবী অপূর্বর মার অন্তঃপুরে এসে আবদ্ধ হয়ে গেল। শাশুড়ি সংশোধন করতে শুরু করলেন। খুব কঠিন মুখ করে বললেন, দেখো বাছা, তুমি আর কচি খুকি নও। আমাদের ঘরে এমন বেহায়াপনা করলে চলবে না। রাতে ঘন মেঘ করে ঝুপঝাপ শব্দে বৃষ্টি শুরু হলো। অপূর্ব কৃষ্ণ বিছানার মধ্যে খুব ধীরে ধীরে মৃন্ময়ীর কাছে এগিয়ে গিয়ে তার কানে কানে মৃদুস্বরে বলল, মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। কেন? আমি তোমার কাছে কি দোষ করেছি? তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? এই অপরাধের সন্তোষজনক কৈফিয়ত দেওয়া কঠিন, কিন্তু অপূর্ব মনে মনে বলল, যেমন করেই হোক এই দুর্বাধ্য মনটাকে বশ করতে হবে। গভীর রাতে মৃন্ময়ী সাবধানে দরজা খুলে
বাইরে বেরিয়ে পড়ল। মেঘলা আকাশ থাকলেও জ্যোৎস্নার আলোতে পথ দেখা যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তার শরীর ক্লান্ত হয়ে পড়ল। রাত প্রায় শেষ। বনের মধ্যে যখন পাখিরা অনিশ্চিত ঘুরে ডাকতে শুরু করেছে, তখন মৃন্ময়ী পথের শেষে নদীর ধারে পৌঁছাল। সকালে তাকে বাড়িতে না দেখে কোথায় গেল খোঁজ পড়ে গেল। অবশেষে বিশ্বাসঘাতক রাখাল তাকে তার গোপন স্থান থেকে ধরিয়ে দিল। সে বটতলা রাধাকান্ত ঠাকুরের পরিত্যক্ত ভাঙা রথের মধ্যে গিয়ে বসেছিল। শাশুড়ি মৃন্ময়ীর বিদ্রোহী ভাবের সমস্ত লক্ষণ দেখে তাকে ঘরে দরজা বন্ধ করে রেখে দিল। সে নতুন পিঞ্জরাবদ্ধ পাখির মতো প্রথম অনেকক্ষণ ঘরের মধ্যে ধরফর করে বেড়াতে লাগলো। অবশেষে কোথাও পালাবার কোনো পথ না দেখে নিষ্ফল ক্রোধে বিছানার চাদরখানা দাঁত দিয়ে ছিঁড়ে কুচি কুচি করে ফেলে এবং মাটির উপর হয়ে পড়ে মনে মনে বাবাকে ডাকতে ডাকতে কাঁদতে লাগলো। বাবা, আমাকে তুমি নিয়ে যাও। এখানে আমার কেউ নেই। এখানে থাকলে আমি বাঁচবো না। ঠিক সেই সময় ধীরে ধীরে কে এসে তার পাশে বসে পড়ল। স্নেহের সাথে তার ধুলো মাখা চুলগুলো কপালের উপর থেকে তুলে দিল। মৃন্ময়ী জোরে মাথা নাড়িয়ে তার হাত সরিয়ে দিল। অপূর্ব তার কানের কাছে মুখ নত করে মৃদুস্বরে বলল, আমি লুকিয়ে দরজা খুলে দিয়েছি, এসো আমরা খিড়কির বাগানে পালিয়ে যাই। না, একবার দেখো কে এসেছে। রাখাল ভূপতিত মৃন্ময়ের দিকে চেয়ে হতবুদ্ধির মতো দরজার কাছে দাঁড়িয়েছিল। মৃন্ময়ী মুখ না তুলে অপূর্বর হাত ঠেলে দিল। অপূর্ব বলল, রাখাল তোমার সঙ্গে খেলা করতে এসেছে, খেলতে যাবে? না। রাখালও সুবিধা হবে না বুঝে কোনো মতে ঘর থেকে পালিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। অপূর্ব চুপ করে বসে রইল। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তখন অপূর্ব পা টিপে বাইরে গিয়ে দরজায় শিকল দিয়ে চলে গেল। মা অপূর্বকে নভূত নভবিষ্যতি ভর্ৎসনা করতে লাগলেন এবং দেশে এত মেয়ে থাকতে বেছে বেছে এই হাত জ্বালানো দস্যু মেয়েকে ঘরে আনার জন্য তাকে যথেষ্ট গঞ্জনা করলেন। অবশেষে অসহ্য হয়ে উঠলে অপূর্ব এসে বলল, মা, কলেজ খুলেছে, এখন আমাকে আইন পড়তে যেতে হবে। বউয়ের কি করবে? বউ এখানেই থাক। না বাপু, কাজ নেই, তুমি ওকে তোমার সঙ্গেই নিয়ে যাও। আচ্ছা। কলকাতা যাবার প্রস্তুতি চলছে। যাবার আগের রাতে অপূর্ব বিছানা এসে দেখল মৃন্ময়ী কাঁদছে। হঠাৎ তার মনে আঘাত লাগলো। বিষণ্ণ কণ্ঠে জিজ্ঞেস করল, মৃন্ময়ী, আমার সঙ্গে কলকাতায় যেতে তোমার ইচ্ছে করছে না? না। তুমি আমাকে ভালোবাসো না? এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া গেল না। অনেক সময় প্রশ্নের উত্তর খুব সহজ হলেও এক এক সময় এর মধ্যে এত জটিল মনস্তাত্ত্বিক বিষয় থাকে যে একজন বালিকার কাছে এর উত্তর আশা করা যায় না। অপূর্ব প্রশ্ন করল, রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে? হ্যাঁ। আমি অনেকদিন আর বাড়ি আসতে পারবো না, বোধহয় 2 বছর কিংবা তারও বেশিও হতে পারে। তুমি ফিরে আসার সময় রাখালের জন্য একটা 3 মুখো রজেসের ছুরি কিনে নিয়ে এসো। তুমি তাহলে এখানেই থাকবে? হ্যাঁ, আমি মায়ের কাছে গিয়ে থাকবো। আচ্ছা, তাই থেকো। যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে, আমি আসবো না।
খুব খুশি হলে? মৃন্ময়ী এই প্রশ্নের উত্তর দেওয়া অপ্রয়োজনীয় মনে করে ঘুমিয়ে পড়ল। কিন্তু অপূর্বের ঘুম এলো না। সে বালিশ উঁচু করে ঠেসান দিয়ে বসে রইল। অনেক রাতে হঠাৎ চাঁদের আলো বিছানায় উপর এসে পড়ল। অপূর্ব সেই আলোকে মৃন্ময়ীর দিকে চেয়ে দেখল। মনে হলো যেন রাজকন্যাকে কেউ রূপার কাঠি দিয়ে স্পষ্ট করে অচেতন করে রেখে গেছে। একবার কেবল সোনার কাঠি পেলেই নিদ্রিত আত্মাকে জাগিয়ে তোলা যায়। ভোরে বেলায় অপূর্ব মৃন্ময়ীকে জাগিয়ে দিল। বলল, মৃন্ময়ী, মৃন্ময়ী, ওঠো, আমার যাবার সময় হয়েছে। চলো, তোমাকে তোমার মার বাড়িতে দিয়ে আসি। তাকে ভোরের আলোয় নির্জন পথ দিয়ে তার মায়ের বাড়িতে রেখে অপূর্ব বাড়িতে এসে মাকে বলল, ভেবে দেখলাম বউকে আমার সাথে কলকাতায় নিয়ে গেলে আমার পড়াশোনার ব্যাঘাত হবে। তাছাড়া সেখানে ওর কোনো সঙ্গিনী নেই। আর তুমিও তো ওকে এই বাড়িতে রাখতে চাও না। আমি তাই ওকে ওর মায়ের বাড়িতেই রেখে এসেছি। সুগভীর অভিমানের মধ্যে মা ছেলের বিচ্ছেদ হল। মার বাড়িতে এসে মৃন্ময়ী দেখল কিছুতেই আর মন লাগছে না। তার মনে হচ্ছে বাড়ির চারপাশ যেন বদলে গেছে। সময় আর কাটতে চাইছে না। কি করবে, কোথায় যাবে, কার সাথে দেখা করবে ভেবে পেল না। হঠাৎ মৃন্ময়ীর মনে হলো যেন সারা বাড়িতে আর গ্রামে কোনো মানুষ নেই। যেন মধ্যাহ্নে সূর্য উদয় হয়েছে। কিছুতেই বুঝতে পারল না আজ কলকাতায় চলে যাবার জন্য তার এত প্রাণপণ ইচ্ছা হচ্ছে কেন। কাল রাত্রে এই ইচ্ছা কোথায় ছিল? মার বাড়িতে তার এই পুরনো শোবার ঘর আর নিজের মনে হলো না। এখন হৃদয়ের সমস্ত স্মৃতি সেই অন্য একটা বাড়ি, অন্য একটা ঘর, অন্য একটা শয্যার কাছে গুনগুন করে বেড়াতে লাগলো। মৃন্ময়ীকে আর কেউ বাইরে দেখতে পেল না। তার হাসি আর শোনা যায় না। রাখাল তাকে দেখতে ভয় পায়। খেলার কথাও আর মনে আসে না। মৃন্ময়ী মাকে বলল, মা, আমাকে তুই শ্বশুর বাড়ি রেখে আয়। এদিকে বিদায়কালীন প্রত্যেক বিষণ্ণ মুখ স্মরণ করে অপূর্বর মায়ের হৃদয় বিদীর্ণ হয়ে যায়। সে যে রাগ করে বউকে বেহানের বাড়িতে রেখে এসেছে, এটা তার মনে বড় বিঁধতে লাগলো। এমন সময় একদিন মাথায় কাপড় দিয়ে মৃন্ময়ী ম্লান মুখে শাশুড়ির পায়ের কাছে পড়ে প্রণাম করল। শাশুড়ি তৎক্ষণাৎ ছলছল নয়নে তাকে বুকে জড়িয়ে ধরলেন। মুহূর্তের মধ্যে উভয়ের মিলন হয়ে গেল। শাশুড়ি বধূর মুখের দিকে চেয়ে অবাক হয়ে গেলেন। সে মৃন্ময়ী আর নেই। এমন পরিবর্তন সাধারণত সকলের সম্ভব নয়। বৃহৎ পরিবর্তনের জন্য বৃহৎ বলের প্রয়োজন। শাশুড়ি মৃন্ময়ীর দোষগুলো একের পর এক সংশোধন করবেন বলে স্থির করেছিলেন। কিন্তু আরেকজন অদৃশ্য সংশোধনকর্তা অজানা সংক্ষিপ্ত উপায় অবলম্বন করে মৃন্ময়ীকে যেন নতুন জন্ম দিয়ে দিলেন। এই যে একটা গম্ভীর, স্নিগ্ধ, বিশাল রমণীর প্রকৃতির মৃন্ময়ী সমস্ত শরীরে ও সমস্ত অন্তরে রেখায় রেখায় ছড়িয়ে পড়ল। তাকে যেন বেদনা দিতে লাগল। প্রথম আষাঢ়ের কালো মেঘের মতো তার মনে এক অশ্রুপূর্ণ বিস্তীর্ণ অভিমান জন্ম নিল। সেই অভিমান তার চোখের ছায়াময় দীর্ঘ পাপড়ির উপর আরো গভীর ছায়া ফেলল। সে মনে মনে বলতে লাগল, আমি নিজেকে বুঝতে পারি না বলে তুমি আমাকে বুঝলে না কেন? তুমি আমাকে শাস্তি দিলে না কেন? তোমার ইচ্ছে মতন আমাকে কেন চালনা করলে না? আমি যখন তোমার সাথে কলকাতা যেতে চাইনি, তুমি আমাকে জোর করে নিয়ে গেলে না কেন? তুমি আমার কথা শুনলে কেন? আমার অনুরোধ মানলে কেন? আমার এই অবাধ্যতা সহ্য করলে কেন? কেন সহ্য করলে? তারপর অপূর্ব যেদিন ভোরে পুষ্করিণী তীরে নির্জন পথে
তাকে বন্দি করে কিছু না বলে একবার কেবল তার মুখের দিকে চেয়েছিল। সেই পুষ্করিণী, সেই পথ, সেই তরুতল, সেই ভোরের রোদ্দুর এবং সেই হৃদয় ভারাক্রান্ত গভীর দৃষ্টি তার মনে পড়ল। এবং হঠাৎ সে তার সমস্ত অর্থ বুঝতে পারল। এখন থাকতে থাকতে মনে কেবল উদয় হয়, আহা, অমুক সময় যদি এমন করতাম, অমুক প্রশ্নের যদি এই উত্তর দিতাম, তখন যদি এমন হতো। অপূর্বর মনে এই ভেবে ক্ষোভ জন্মেছিল যে মৃন্ময়ী তার সম্পূর্ণ পরিচয় পায়নি। মৃন্ময়ী আজ বসে বসে ভাবে, অপূর্ব তাকে দুরন্ত চপল, অবিবেচক, নির্বোধ বালিকা বলে জানল। পরিপূর্ণ হৃদয়ামৃত ধারায় প্রেম পিপাসা মেটাতে সক্ষম রমণী বলে পরিচয় পেল না। এই ভেবে সে পরিতাপে, লজ্জায়, ধিক্কারে পীড়িত হতে লাগল। এমনিভাবে কতদিন কাটল। অপূর্ব বলেছিল, তুমি চিঠি না লিখলে আমি বাড়ি ফিরব না। মৃন্ময়ী তা মনে করে একদিন ঘরের দরজা বন্ধ করে চিঠি লিখতে বসল। অপূর্ব তাকে যে সোনালি পাড় দেওয়া রঙিন কাগজ দিয়েছিল তাই বের করে বসে ভাবতে লাগল। খুব যত্ন করে ধরে লাইন বাঁকা করে আঙুলে কালি মাখিয়ে অক্ষর ছোট বড় করে উপরে কোনো সম্বোধন না করে একেবারে লিখল, তুমি আমাকে চিঠি লেখো না কেন? তুমি কেমন আছো? আর তুমি বাড়ি আসো। আর কি বলার আছে কিছুই ভেবে পেল না। আসল বক্তব্য কথা সবগুলি বলা হয়ে গেল বটে, কিন্তু মানুষের সমাজ মনের ভাব আরেকটু বাড়িয়ে প্রকাশ করা আবশ্যক। মৃন্ময়ী তা বুঝল। এই জন্য আর অনেকক্ষণ ভেবে ভেবে আর কয়েকটি নতুন কথা যোগ করে দিল। এইবার তুমি আমাকে চিঠি লিখো, আর কেমন আছো লিখো, আর বাড়ি এসো। মা ভালো আছেন, বিশ্বপুটি ভালো আছে, কাল আমাদের কালো গরুর বাছুর হয়েছে। এই বলে চিঠি শেষ করল। চিঠি লেফাফায় মুড়িয়ে প্রত্যেক অক্ষরটির উপর একটি ফোঁটা করে মনের ভালোবাসা দিয়ে লিখল, শ্রীযুক্ত বাবু অপূর্ব কৃষ্ণ রায়। ভালোবাসা যতই দিক, তবু লাইন সোজা, অক্ষর সুন্দর এবং বানান শুদ্ধ হল না। মৃন্ময়ী জানত না যে লেফাফায় নাম ছাড়াও আরো কিছু লেখা প্রয়োজন। লজ্জায় সে চিঠিখানি একটি বিশ্বস্ত দাসীর হাত দিয়ে ডাকে পাঠিয়ে দিল, যাতে তার শাশুড়ি বা অন্য কেউ এটি না দেখে। বলা বাহুল্য, এই চিঠির কোনো ফল হল না। অপূর্ব চিঠি পেল না। মা দেখলেন অপূর্ব ছুটিতেও বাড়ি ফিরল না। মনে করলেন এখনো সে তার উপর রাগ করে আছে। মৃন্ময়ী ভাবল, অপূর্ব তার উপর বিরক্ত হয়ে আছে। তার নিজের লেখা চিঠিখানা মনে করে লজ্জায় মরে যেতে লাগল। সে চিঠিখানা যে কত তুচ্ছ, তাতে যে কোনো কথাই লেখা হয়নি, তার মনের ভাব যে কিছুই প্রকাশ করা হয়নি, সেটা পড়ে যে অপূর্ব মৃন্ময়ীকে আরো ছেলে মানুষ মনে করছে, মনে মনে আরো অবজ্ঞা করছে, এই ভাবনায় সে সর্ববিদ্ধের মতো অস্থির হয়ে পড়ল। অবশেষে অপূর্বর মা একদিন মৃন্ময়ীকে ডেকে বললেন, বৌমা, অপু অনেকদিন তো বাড়ি এলো না, তাই মনে করছি কলকাতায় গিয়ে তাকে দেখে আসি। তুমি কি সঙ্গে যাবে? মৃন্ময়ী মাথা নাড়িয়ে সম্মতি জানাল এবং ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে বিছানার উপর শুয়ে পড়ে বালিশটা বুকের উপর চেপে ধরে হাসতে হাসতে মনের আবেগ উন্মুক্ত করে দিল। তারপর ক্রমে গম্ভীর হয়ে, বিষণ্ণ হয়ে, আশঙ্কায় পরিপূর্ণ হয়ে বসে কাঁদতে লাগল। অপূর্বকে কোনো খবর না দিয়ে এই দুই অনুতপ্তা রমণী তার প্রসন্নতা ভিক্ষা করবার জন্য কলকাতায় চলল। সেদিন মৃন্ময়ী পত্রের অপেক্ষায় হতাশ হয়ে সন্ধ্যেবেলায় অপূর্ব প্রতিজ্ঞা ভেঙে নিজেই তাকে পত্র লিখতে বসেছে।
কোনো কথাই পছন্দ মতো হচ্ছে না। এমন একটা সম্বোধন খুঁজছে যাতে ভালোবাসা প্রকাশ হয়, অথচ অভিমানও ব্যক্ত করে। কথা না পেয়ে মাতৃভাষার উপর বিরক্তি বাড়ছে। এমন সময় ভগ্নিপতির কাছ থেকে চিঠি পেল। মা এসেছেন, শীঘ্রই আসবে এবং রাতে এখানেই খাবার খাবে। সংবাদ সমস্ত ভালো। আশ্বাস সত্ত্বেও অপূর্ব অমঙ্গল শঙ্কায় বিমর্ষ হয়ে উঠল। অবিলম্বে বোনের বাড়ি গিয়ে উপস্থিত হল। দেখা হতেই মাকে জিজ্ঞাসা করল, এ কি মা, সব ভালো তো? সব ভালো। তুই ছুটিতে বাড়ি গেলি না, তাই তোকে আমি নিতে এসেছি। অপূর্ব অত্যন্ত বিষণ্ণ হয়ে রইল। তার কোনো কথাই ভালো লাগছিল না। মনে হচ্ছিল সেই যখন মা কলকাতায় এলেন, তখন মৃন্ময়ী চাইলে সহজেই তার সাথে আসতে পারত। হয়তো মা তাকে সাথে নিয়ে আসার চেষ্টাও করেছিলেন, কিন্তু সে রাজি হয়নি। লজ্জায় মাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করতে পারল না। সমস্ত মানব জীবন এবং বিশ্ব রচনা তার কাছে ভ্রান্তির মতো মনে হতে লাগল। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। বোন বলল, দাদা, আজ আমাদের এখানেই থেকে যাও। অপূর্ব বলল, না, বাড়ি যেতে হবে, কাজ আছে। ভগ্নিপতি বলল, রাতে তোমার আবার এত কাজ কিসের? এখানে এক রাত থেকে গেলে তো আর কারোর কাছে জবাবদিহি করতে হবে না। তোমার ভাবনা কি? অনেক অনুরোধ করার পর অপূর্ব অনিচ্ছা সত্ত্বে সে রাতে থাকতে সম্মত হল। বোন বলল, দাদা, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, তুমি আর দেরি করো না, চলো শুতে চলো। অপূর্বর সেই ইচ্ছা। অন্ধকারে একা বিছানায় শুতে পারলেই যেন বাঁচে। কারো কোনো কথার উত্তর দিতে ইচ্ছে করছে না। শোবার ঘরে দরজা এসে দেখল ঘর অন্ধকার। বোন বলল, বাতাসে আলো নিভে গেছে দেখছি, তা আলো এনে দেবো নাকি দাদা? না না, তার দরকার নেই, রাত্রে আমি আলো রাখি নে। বোন চলে গেলে অপূর্ব অন্ধকারে সাবধানে খাটের দিকে এগিয়ে গেল। খাটে শুতে যাওয়ার জন্য অপূর্ব যখন বিছানায় উঠতে যাচ্ছিল, তখন হঠাৎ করে একজোড়া নরম হাত তাকে জড়িয়ে ধরল। তারপর একজোড়া ফুলের পাপড়ির মতো নরম ঠোঁট দস্যুর মতো সবিরাম আবেগপূর্ণ চুম্বনে তাকে ভরিয়ে দিল। অপূর্ব প্রথমে চমকে উঠে কিছুক্ষণ বুঝতে পারল না কি হচ্ছে। তারপর বুঝতে পারল যে অনেক দিন ধরে অসমাপ্ত থাকা একটা হাস্যকর চেষ্টা আজ অশ্রু জলধারায় সমাপ্ত হল। আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।